আজ হঠাৎ করেই আমার বিয়ে হলো। একদম অপরিচিত একটি ঘরে বসে আছে আমি বধূ সাজে। বধূ সাজে বললে হয়তো ভুল হবে, কারণ আমার শরীরের কোনো সাজ নেই, শুধু একটি শাড়ি কাপড় আর মুখে একটু ক্রিম ছাড়া। একটু আগে বিয়ে হয়েছে আমার। আর এখন আমি যে ঘরটায় বসে আছি এটাই হলো আমার নতুন ঠিকানা, আমার শ্বশুর বাড়ি। ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমার। আমি অনেক বড় হব, অনেক পড়াশোনা করব, ডাক্তার হব, আরও কত কী। কিন্তু ওই যে কথা বলে না যে স্বপ্ন কখনোই সত্যি হয় না, তার প্রমাণগুলো আমি খুব সহজেই পেয়ে গেলাম। আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। কতই না সুখী ছিলাম আমি আমার পরিবারের সাথে। মা বাবা আর আমরা 2টি বোন যেন একে অপরের প্রাণ ছিলাম। কিন্তু হঠাৎ আমাদের পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল একটি অচেনা অজানা ঝড়ে। আমার পরিবারের সবাই ছিল অনেক ধার্মিক। আমার বাবা একজন হুজুর আর মা অনেক ছেলে মেয়েকে বিনা পয়সায় কোরআন শিখিয়েছেন। আমরা সবাই নামাজ, রোজা, পর্দা সব কিছু ঠিকমতোই করতাম। শুধু আমার বড় বোনটা একটু অন্যরকম ছিল। নামাজে অলসতা, পর্দা অপছন্দ, আরও অনেক অমিল ছিল আমাদের মাঝে। কিন্তু আপু সবসময় বাবার ভয়ে কখনো নিজের ইচ্ছাগুলোকে প্রকাশ করতো না। অনিচ্ছা সত্ত্বেও নামাজ পড়তো, পর্দাও করতো। কিন্তু আমায় অনেক ভালোবাসতো আমার বোন। সবসময় যখন যা চাইতাম তাই দিত। মা বাবা কখনো আমায় কোনো কারণে বকা দিলে ও মাঝখানে বাধা হয়ে দাঁড়াতো। কিন্তু হঠাৎ ওর ব্যবহারে পরিবর্তন দেখা যায়। ও কেমন অন্যমনস্ক থাকতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, আমায় আগের মতো ভালোও বাসতো না। আমার বয়স তখন 12 বছর। আমি কিছু বুঝতাম না ও কেন এমন করে, কিন্তু ওর পাল্টে যাওয়ায় অনেক কষ্ট পেতাম। মাঝে মাঝে দেখতাম মা আপুর সাথে কী নিয়ে যেন রাগারাগি করতো। আমি কিছুই বুঝতাম না, শুধু দর্শকের মতো চেয়ে চেয়ে দেখতাম। তারপর একদিন স্কুল থেকে বাড়ি এসে দেখি মা অনেক কান্নাকাটি করছে আর আব্বু অনেক রেগে চোখ লাল করে মন খারাপ করে বসে আছে। আমি কিছুই বুঝিনি কি হয়েছে, তাই আপুকে ডাকতে আপুর ঘরে যাই, কিন্তু না, আপু বাড়িতে কোথাও ছিল না। পরে জানতে পারি আপু নাকি কোনো ছেলেকে ভালোবাসতো আর তার সাথেই পালিয়ে গেছে। গ্রামের সবাই আমার আব্বুকে অনেক সম্মান করতো, ভালোবাসতো, কিন্তু আপুর কারণে সবাই এখন আমাদের নানান কথা শোনায়। আব্বু অনেক রাগী। তাই আপু যেদিন চলে গিয়েছিল সেই দিনে আব্বু বলে, আজ থেকে আমার একটি মেয়ে, আমার বড় মেয়ে মারা গেছে, এ বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। সেদিনের পর থেকে আমি আর আপুকে কখনো দেখিনি, জানিও না কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মরে গেছে। সেদিনের পর থেকে আমি আমার মাকে কখনো আর মন ভরে হাসতে দেখিনি। মাঝে মাঝে দেখতাম আম্মু লুকিয়ে লুকিয়ে কান্না করছেন। আমারও অনেক কষ্ট হতো, কিন্তু প্রকাশ করতে পারিনি কখনো। আপু চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে যাই। যতক্ষণ সময় বাসায় থাকতাম মনে হতো আমি যেন জেলখানার কয়েদি। এইভাবে কেটে গেল 3টে বছর। আমি তখন ক্লাস 8মে পড়ি। আমার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল। কখনো ইচ্ছা করে স্কুল কামাই দিতাম না। অনেক স্বপ্ন দেখতাম আমি ডাক্তার হব, অনেক অনেক পড়াশোনা করব। কিন্তু আমার পরীক্ষার পর আব্বু এসে আমায় বলেন আমার আর পড়াশোনা করতে হবে না, আমায় বিয়ে দিয়ে দিবেন। বিয়ের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছিলাম তার চাইতে বেশি কষ্ট হয়েছিল পড়াশোনা বন্ধ করার কথা শুনে। কিন্তু আমি আব্বুর মুখের ওপর কিছু বলতে পারিনি, আড়ালে অনেক কেঁদেছিলাম। তারপর একদিন হঠাৎ করে আম্মু আমায় বললেন রেডি হতে, আমায় আর ছেলেপক্ষ দেখতে আসবে, আব্বুর আদেশ। তাই আর কোনো উপায় না পেয়ে রেডি হলাম। সন্ধ্যার সময় পাত্রপক্ষ আমাদের বাড়িতে এলো। আমাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। আমাকে দেখি তাদের পছন্দ হলো। আমার আব্বু আম্মু ভালোভাবে কোনো খোঁজ খবর না নিয়েই বিয়েতে মত দিয়ে দিলেন। আমি তখনও বুঝিনি আমার বিয়ের জন্য আব্বু আম্মু কেন এত তাড়া দিচ্ছেন। তারপর সেদিন রাতেই, মানে আজ রাতেই আমায় দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে আসলেন। আমি এখন আমার স্বামীকে দেখিনি। আসার সময় মায়ের মুখে শুনেছি উনি নাকি মাদ্রাসায় পড়েছেন, আবার স্কুলেও পড়েছেন। ওনারা এক ভাই এক বোন। উনি বড় আর ওনার বোন ছোট। খট করে দরজা খোলার শব্দে আমি বাস্তবে ফিরে এলাম। ওনাকে দেখলাম দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ওনাকে সালাম দিলাম, কিন্তু উনি সালামের উত্তর না দিয়ে সোজা আমার কাছে এসে আমার শাড়ির আঁচল মাথা থেকে ফেলে দিলেন। আমি এমন ব্যবহারে অনেক অবাক আর ভয় পেলাম। এই প্রথম আমি ওনাকে দেখলাম। 5 ফুট 7 ইঞ্চি লম্বা, গায়ের রং শ্যামবর্ণের, দেখতে খারাপ নয়। কিন্তু আমি একটি জিনিসই অবাক হলাম যে উনি মাদ্রাসার ছাত্র হওয়া সত্ত্বেও ওনার দাড়ি নাই কেন, একদম ক্লিন শেপ। তারপর উনি আমায় আবারও অবাক করে দিয়ে বললেন, দেখো আমার একদম ন্যাকামি পছন্দ নয়, আমার সামনে কখনো ন্যাকামি করতে আসবে না, এখন যাও চুপ করে শুয়ে পড়ো। আমি ওনার কথার উত্তরে বললাম, আমায় ক্ষমা করবেন, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। উনি কিছুটা বিরক্তি নিয়ে বললেন, বলো কি কথা। তারপর আমি বললাম, আজ আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাই আজ থেকে আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। আসুন।
আমরা দুজন নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ পড়ি? আমার কথার উত্তরে উনি বললেন, দেখো, তোমায় বিয়ে করেছি বলে এই নয় যে তোমার কথায় আমার চলতে হবে। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, তুমি যা খুশি করো গে। এই কথাগুলো বলে উনি শুয়ে পড়লেন। আমি ওনার এমন আচরণে অনেক কষ্ট পেলাম, কিন্তু কিছু বললাম না। চুপ করে বাথরুমে গিয়ে একটু কান্না করে মনটাকে শান্ত করে অজু করে নামাজ আদায় করলাম। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর দরবারে 2 হাত তুলে চোখের পানি নিয়ে দোয়া করলাম আমার নতুন জীবনের সুখের জন্য, আর স্বামী ও সংসারের সকলের মন জয় করে চলার তৌফিক দেওয়ার জন্য। মোনাজাত শেষ করে জায়নামাজ তুলে রেখে আমি বিছানার কাছে গিয়ে দেখি উনি ঘুমিয়ে গেছেন। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। অনেক চিন্তার পর আমি অন্য দিক দিয়ে উঠে ওনার পাশে শুয়ে পড়লাম, অন্যদিকে মুখ করে। কিন্তু আমার চোখে ঘুম নেই। অতীতের কথাগুলো আবার চোখের পাতায় ভেসে উঠল। আমায় যখন ওনাদের সামনে এনে বসানো হয়, তখন আমার শাশুড়ি মা আমায় অনেক প্রশ্ন করেন। রান্না জানি কি না, হাতের কোনো কাজ জানি কি না, লেখাপড়ায় কেমন, ইত্যাদি ইত্যাদি। আমি ওনার সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে আমি রান্নাবান্নায় কিছুই জানি না, হাতের কোনো কাজও জানি না। পরিবারের সবার ছোট বলে কেউ কখনো আমায় দিয়ে কোনো কাজ করায়নি, কিন্তু পড়াশোনায় আমি আলহামদুলিল্লাহ অনেক পারদর্শী। আমার শাশুড়ি তখন আমায় জিজ্ঞেস করেছিলেন আমি আরও পড়াশোনা করতে চাই কি না। আমি তখন খুশি মনে বলেছিলাম, হ্যাঁ, আমি পড়াশোনা করতে চাই। আমার শাশুড়ি মুচকি হাসি দিয়ে বলেছিলেন বিয়ের পর আমায় স্কুলে ভর্তি করে পড়াবেন, তারপর বাসার সব কাজ উনি আমায় শেখাবেন। তারপর আমার হাতে 1001 টাকা দিয়ে উনি আংটি পরিয়ে দেন, আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে করিয়ে নিয়ে আসেন। আমার আব্বু আম্মু একবারের জন্য তাদের খোঁজখবরও নিতে পারেন না তারা আসলে কেমন। দুঃখিত, আমি আমার পরিচয় দিতে ভুলে গেছিলাম। আমার নাম বৃষ্টি, আমার বড় বোনের নাম কাজল, আর আমার স্বামীর নাম শুনেছি রাজু। আমার বয়স এখন 16 বছর। তারপর আমায় নিয়ে রাত 11টার সময় আমার নতুন ঠিকানা আমার শ্বশুরবাড়ি আসা হয়। বাড়িটা অনেক সুন্দর। বাড়ির সামনে বড় একটা গেট। গেটের ভিতরে ঢুকলেই সামনে একটা বড় উঠান। তারপর ঘরের দরজা। ঘরের মধ্যে মোট 5টা রুম। তার একটাতে আমার শ্বশুর শাশুড়ি থাকেন, একটাতে আমার ননদিনী থাকে, আর একটাতে আমার উনি আর আমি। বাকি 2টো রুমের একটা গেস্ট রুম আর একটা মেহমানদের বসার জন্য রাখা হয়েছে। হঠাৎ আমার ধ্যান ভাঙল ওনার ডাকে। ওই, ঘুমাইছো নাকি? জি। আমায় কিছু বলবেন? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। দেখি ওঠো তো। তারপর গিয়ে টেবিলের ওপর ওষুধ রাখা আছে, একটা ওষুধ খেয়ে আসো। আমি উঠে বসতে বসতে বললাম, কিসের ওষুধ? আমার তো কিছু হয়নি, তাহলে ওষুধ খাবো কেন? ওই, তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করো। আমি খেতে বলেছি, যাও খেয়ে আসো তাড়াতাড়ি। খুব রেগে গিয়ে কথাগুলো বললেন উনি। আমি ওনার কথার উত্তরে কিছু বলার আর সাহস পেলাম না। খুব ভয় পেয়ে গেছি, তাই তাড়াতাড়ি গিয়ে টেবিলের উপর থেকে ওষুধ খেয়ে নিলাম। তারপর ওষুধটার পেছনের লেখাগুলো পড়ে আমি তো ভয় শেষ। এটা আসলে পরিবার পরিকল্পনার ওষুধ। আমি প্রচণ্ড রকম ঘামতে শুরু করলাম ভয়ে। পিছনে ঘুরেও ওনার কাছে যাওয়ার সাহস নাই আমার, খুব বেশি ভয় করছে। আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি আচমকা আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। প্রচণ্ড কষ্টে যন্ত্রণায় আমি একসময় অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। যখন জ্ঞান ফিরল তখন কোনো মতে চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 4টা বাজে। আমার সারা শরীরে অনেক ব্যথা অনুভব করছি, তবুও অনেক কষ্টে উঠে বসলাম। ওনার দিকে তাকিয়ে দেখি উনি আরামে ঘুমাচ্ছে। আমি উঠে কাপড় ঠিক করে অনেক কষ্টে বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। সাথে চোখে নোনা পানিও ঝরতে লাগলো অঝোর ধারায়। উনি আমার সাথে এমন আচরণ কেন করলো আমি বুঝতে পারছি না কিছুতেই। যেন আমি ওনার কত বছরের শত্রু, তাই আমায় কষ্ট দিয়ে এভাবে প্রতিশোধ নিচ্ছে উনি। তারপর আমি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালাম, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়ার মতো শক্তিও আমার শরীরে নাই, তাই বাধ্য হয়ে বসে নামাজ পড়লাম। নামাজ শেষ করে উঠে আমি ওনার কাছে গিয়ে আস্তে করে ডাক দিলাম, এই যে শুনছেন, ওঠেন প্লিজ। এখন ফজরের আজান হবে, গোসল করে মসজিদে যান। আমার কথা শুনে উনি প্রচণ্ড রাগ নিয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই, তোমার সাহস হলো কী করে আমার ঘুম নষ্ট করার? আজকে প্রথম, তাই কিছু বললাম না। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। আমার যখন খুশি আমি তখন ঘুম থেকে উঠব, সরো এখান থেকে। বলেই আমায় একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে উনি অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়লেন। আমি ওনার আচরণে শুধু অবাকই হচ্ছি আর অনেক কষ্টও পাচ্ছি। তারপর দেখি চারিদিক থেকে ফজরের আজান ভেসে আসছে। আমি নামাজ পড়ে নিলাম, তারপর 1 গ্লাস পানি খেয়ে বাইরে বের হলাম। আমার শাশুড়ি মাকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি উঠে পড়েছো বৌমা? রাজু কই? ও নিশ্চয়ই ওঠেনি। জি মা, উনি ঘুমোচ্ছে, ডাকতে নিষেধ করেছেন। বলতে হবে না, আমি জানি বৌমা, ও সকাল 10টা কি 11টার আগে ঘুম থেকে ওঠে না।
মা কিছু যদি মনে না করেন একটা কথা বলি। বলো কি কথা? মা, আমি আসলে বলছিলাম যে উনি নামাজ পড়েন না। কি বলবো বলো বৌমা, আগে নামাজ পড়তো, কোরআন পড়তো, অনেক ভালো ছিল, ওর বড় বড় দাড়ি ছিল, কিন্তু এখন একদম পাল্টে গেছে ছেলেটা। কেন মা, কি এমন হয়েছিল যে ওনার মাঝপথে এত পরিবর্তন? জানি না মা, ও কেন এমন হলো জানি না। আচ্ছা চল, এখন রান্না করতে হবে সবার জন্য, অনেক কাজও বাকি। চলুন মা, আমার সব শিখিয়ে দিবেন, আমি চেষ্টা করব শিখতে। হ্যাঁ চলো। তারপর আমি আর আমার শাশুড়িমা রান্নাঘরে রান্না করতে গেলাম। শাশুড়িমা আমাকে পরোটা বেলতে দিলেন, কিন্তু আমি তো কখনো বেলুনি ধরিও নি, দেখিও নি কীভাবে বেলতে হয়। আমার চুপ করে বসে থাকা দেখি আমার শাশুড়িমা বললেন, কি হলো বৃষ্টি, পরোটা বেলছো না কেন? মানে মা, বলছিলাম কি, আমি তো কখনো এগুলো করিনি, তাই বুঝতে পারছি না কি করে পরোটা বেলতে হয়। আপনি যদি একটু কষ্ট করে শিখিয়ে দিতেন মা। আচ্ছা, আমি তোমায় একবারই দেখিয়ে দিব, আর তোমাকে একবার দেখিয়েই বেলতে হবে, বুঝেছ? জি মা, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আমার শাশুড়ি মা আমায় দেখিয়ে দিলেন পরোটা বেলা। আমি ভালো করে মনোযোগ দিয়ে দেখে পরোটা বেলার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। আমার শাশুড়ি তেমন কিছু বলল না, যেমন বেলেছি তেমনই নিয়ে ভেজে নিল, শুধু মুখটা বাংলার পাঁচ করে রেখেছেন। তারপর পরোটা বানানো হয়ে গেলে শাশুড়ি মা আমায় বললেন সবাইকে ডাকতে। আমি প্রথমে আমার ননদিনীর ঘরে গেলাম ওকে ডাকতে। বয়সেও আমার 2 বছরের বড়, নাম মিম। আপু, মিমাপু, এই মিমাপু, মা আপনাকে ডাকছে, ওঠেন আপু। উফ ভাবি, প্রথম দিনেই চলে এসেছো আমার ঘুমের 12টা বাজাতে। যাও তো, আমি পরে উঠব, আর একবারও আমার ডিস্টার্ব করবা না। আমি আর কিছু না বলে চলে এলাম। এসে দেখি আমার শ্বশুরমশাই মসজিদ থেকে নামাজ পড়ে আসছেন। আমি তাকে দেখে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আম্মাজানটা দেখি এত তাড়াতাড়ি উঠে পড়েছে। তা আম্মাজান, আমি যদি তোমায় আম্মাজান বলে ডাকি তোমার কোনো অসুবিধা নাই তো? এসব কি বলেন আব্বু, আপনার যা মন চায় আপনি আমায় তাই বলেই ডাকবেন, আমি তো আপনার মেয়েই হই আব্বু। এই না হলো আমার মা। আচ্ছা মা, যাও তো, আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। জি আব্বু, যাচ্ছি। তারপর আমি রান্নাঘরে গিয়ে আমার শাশুড়ি মাকে বললাম মিমাপুর কথা আর আব্বুর কথা। আমার কথা শুনে আমার শাশুড়ি মা বললেন, মিম এমনই 2 ভাই বোন, একদম একই স্বভাবের। তারপর চা বানাতে গেলেন। তখন আমি বললাম, মা, আব্বুর জন্য চাটা আমি বানাই, আমি চা বানাতে পারি, এটা আমি শিখেছিলাম, আপনি শুধু বলে দেন আব্বু মিষ্টি কেমন খায় চায়ে। তারপর আমার শাশুড়ি মা আমার সব দেখিয়ে দিলেন। আমি চা বানিয়ে নিয়ে শ্বশুর আব্বুর কাছে নিয়ে গেলাম। উনি চা খেয়ে অনেক প্রশংসা করলেন, আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। তারপর আমার শাশুড়ি মা রাজুর জন্য চা নিয়ে যেতে বললেন, সে নাকি ঘুম থেকে উঠে চা খান। আমি ভয়ে ভয়ে ওনার জন্য চা নিয়ে এগিয়ে যাচ্ছি। ভয়ে আমার হাত পা কাঁপছে। আমি ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছি ওনার জন্য চা নিয়ে। ভয়ে আমার হাত পা কাঁপছে, জানি না কপালে কী আছে। তবুও মনে সাহসের সঞ্চয় করে রুমের মধ্যে প্রবেশ করলাম। দেখি উনি শুয়ে শুয়ে গান শুনছেন। আমি চায়ের কাপটা ওনার দিকে এগিয়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনার চা। উনি কোনো কথা না বলে আমার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিলেন। এদিকে আমার তো ভয় আত্মা শুকিয়ে যাচ্ছে, না জানি চা খেয়ে কী বলেন। তারপর চায়ে চুমুক দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন দূরে আর বললেন, এটা কি চা না শরবত? আমি একদম ধোয়া ওঠা গরম চা ছাড়া খাই না, আর এটা তো একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ওনার এমন রাগী চেহারা দেখিয়ে ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে কাঁপছি। উনি এক লাফে খাট থেকে উঠে এসে আমার হাত পেছনে ঘুরিয়ে ধরে বললেন, এরপর থেকে আমার জন্য কিছু আনতে যেন মনে থাকে, আমি ঠান্ডা কিছু খাই না, সব গরম খাই, নইলে তোর খবর আছে। বলেই আমার হাতটা জোরে ছুঁড়ে মেরে উনি হনহন করে বেরিয়ে গেলেন, আর আমি হাতের ব্যথায় কুকিয়ে উঠে কান্না করে দিলাম। অনেক ব্যথা লাগছে হাতে। পরিবারের ছোট মেয়ে হওয়ায় কখনো কেউ আমার গায়ে হাত তোলেনি, আর আজ বিয়ের পরের দিনই স্বামীর হাতের মার খেতে হলো, জানি না কপালে কি আছে। আসলে আমারই ভুল, আমারই চেক করে দেখা উচিত ছিল চাটা গরম আছে কিনা। তারপর আমি চোখের পানি মুছে ভাঙা কাপের টুকরোগুলো পরিষ্কার করলাম। তারপর সেগুলো ঝুড়িতে ফেলে দিয়ে শাশুড়ি মার কাছে গেলাম। রাজু উঠেছে বৃষ্টি? চাটা খেয়েছে কি? জি মা, উনি উঠেছেন, কিন্তু কিন্তু কি বৃষ্টি? আসলে মা, চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আর আমিও ঠিক খেয়াল করিনি, তাই উনি চা খাননি। কি বলো বৃষ্টি, রাজু তো বেশি গরম চা খেতে পারে না, ও তো সব সময় ঠান্ডা করেই খায়। তাহলে আজকে কেন খেলো না? যাই হোক, চায়ের কাপ কই আনোনি? আসলে মা, চা উনি খায়নি, তাই আমি চাটা খাওয়ার জন্য ওনার হাত থেকে নিয়ে টেবিলে রাখতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। সরি মা, আসলে আমি বুঝিনি আমার কাছ থেকে এভাবে ভেঙে যাবে, আর হবে না মা। ইচ্ছা করে মিথ্যা বললাম, কারণ আমি চাই না আমার সাথে ওনার এমন আচরণের কথা কেউ জানুক।
আমার শাশুড়ি মা আমার কথাগুলো শুনে কিছু বললেন না, শুধু বললেন মিমাপুকে ডেকে নিয়ে আসতে, সবাই একসাথে নাস্তা করব। তাই আমি মিমাপুকে ডাকতে যাওয়ার জন্য যেই পিছনে ঘুরেছি অমনি দেখি উনি দাঁড়িয়ে আছেন। ওনার চোখ রাগে রক্তলাল হয়ে আছে। ওনাকে এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে তো আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি তাড়াতাড়ি ওনার পাশ কাটিয়ে মিমাপুর রুমের দিকে পা বাড়াতেই উনি আমার হাত চেপে ধরলেন। তারপর শাশুড়ি মাকে বললেন, আম্মু, মিমকে তুমি ডেকে আনো, আমার একটা জিনিস পাচ্ছি না, ওটা বৃষ্টি বের করে দেবে। এই বলে আমার হাত ধরে টানতে টানতে উনি আমাদের রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। তারপর আমার দিকে রাগী লুক নিয়ে এগিয়ে আসতে লাগলেন আর আমি পেছাতে লাগলাম। একসময় আমি দেওয়ালের সাথে আটকে গেলাম। তারপর উনি আমার একদম সামনে এসে ওনার হাত দিয়ে আমার গাল দুটি অনেক শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, ওই তোর সমস্যা কি? তুই আম্মুর কাছে মিথ্যে বললি কেন? ভালো সাজতে চাস তাই না? সবার কাছে ভালো হওয়ার খুব শখ না তোর? এবার দেখ তোকে আমি কিভাবে সবার কাছে খারাপ বানাই, দেখবি? ওনার কথার উত্তরে আমি কিছুই বলতে পারছি না, শুধু দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। আমার চোখে পানি দেখে উনি আমাকে ছেড়ে দিয়ে টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে আছাড় মেরে ভেঙে রুম থেকে বেরিয়ে গেলেন। আর আমি ওখানেই বসে বসে কাঁদতে লাগলাম। আমি কিছুতে বুঝতে পারছি না উনি কেন এমন করছেন আমার সাথে, আমি ওনার কী ক্ষতি করেছি। তারপর উঠে বাথরুমে গিয়ে মুখে একটু পানি দিয়ে বাইরে বের হলাম। আর তখনই দেখি আমার শাশুড়ি মা আমার ডাকতে রুমে এসেছেন। রুমের গ্লাস ভাঙা দেখে উনি বললেন, এ কি বৃষ্টি, গ্লাসটা এভাবে ভাঙলো কী করে? আসলে মা, খুব পানি পিপাসা পেয়েছিল, তাই তাড়াতাড়ি পানি খেতে গিয়ে হাত ফসকে পড়ে গেছে। সরি মা, আমায় ক্ষমা করবেন। একটু কি দেখে শুনে কাজ করতে পারো না বাপু? সকাল সকাল দুটি জিনিস ভাঙলে। এই বলে শাশুড়ি মা মুখ বাঁকা করে রুম থেকে চলে গেলেন। আর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কাচের টুকরোগুলো পরিষ্কার করলাম। তারপর সবাই সকালে নাস্তা শেষ করলাম। দুপুরে আমার বাড়ি থেকে সবাই আমায় নিতে এলো। আজ আমায় আর ওনাকে নিয়ে যাবেন আমাদের বাড়ি। আবার দুদিন পর এই বাড়ির লোকেরা গিয়ে আমাদের নিয়ে আসবেন অনেক দিনের জন্য। দুপুরে রান্নার জন্য আমি আমার শাশুড়ির সাথে কাজে অনেক হেল্প করলাম। রান্নাবান্না শেষ হলে সব গুছিয়ে রাখলাম টেবিলে। তারপর ফ্রেশ হয়ে বসে রইলাম আব্বু আসার অপেক্ষায়। দুপুরে আমার বাড়ি থেকে আব্বু, খালা, ফুপু, ফুপাতো ভাই বোন সবাই এলো আমায় নিতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ওনাকে নিয়ে আমরা সবাই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এর মধ্যে আর ওনার সাথে আমার কোনো কথা হয়নি। আমি শুধু চিন্তা করছি আমার বাড়িতে গিয়ে উনি না জানে কী করেন, সবার সাথে কেমন আচরণ করেন। মনে মনে আল্লাহর কাছে অনেক দোয়া করছি। তারপর আমরা বাড়ি এসে পৌঁছালাম। উনি আসার সময় অনেক বড় একটা রুই মাছ, মিষ্টি, পান সুপারি এগুলো নিয়ে আসলেন, সাথে অনেক ফলমূলও আছে। তারপর বাড়িতে ঢুকে উনি আমার আম্মুকে সালাম করলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছেন আম্মু? আমি ওনার এত সুন্দর রূপ দেখে শুধু অবাকই হচ্ছি। একটা মানুষ কিভাবে দুই রকম হতে পারে? তারপর উনি সবার সাথে অনেক সম্মান দিয়ে হেসে হেসে কথা বললেন। আমার কথাও অনেক বললেন সুনাম করে, যেন আমাদের মাঝে কত মিল। আমি ওনার এমন আচরণ দেখে অনেক আনন্দিত হচ্ছি। না জানি উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। উনি আমায় আর হয়তো কষ্ট দিবেন না ভেবেই অনেক ভালো লাগছে আমার। তারপর অনেক গল্প করে সময় কাটলো সবার, কিন্তু এর মাঝে আমার সাথে ওনার একবারও কথা হয়নি। শুধু কয়েকবার চোখাচোখি হয়েছে, আর যতবারই চোখাচোখি হয়েছে উনি একটা রহস্যময় হাসি দিয়েছেন, যে হাসির রহস্য আমি কিছুই বুঝতে পারিনি। তারপর সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে ঘুমোতে গেল। আমায় আর ওনাকে আমার রুমে যেতে বলল আম্মু। আমি কোনো কিছু না বলে আমার রুমে চলে আসলাম। সাথে প্রচণ্ড ভয়ও কাজ করছে আমার, না জানি উনি আজ কেমন আচরণ করেন আমার সাথে। আমি রুমে আসার কিছুক্ষণ পর উনিও রুমে এলেন আর এসে দরজা লাগিয়ে দিলেন। তারপর জোরে ফ্যান চালিয়ে দিলেন, যেন ফ্যানের শব্দের কারণে আমাদের কথার শব্দ বাইরে না যায়। তারপর উনি সেই রহস্যময় হাসি দিয়ে আমার দিকে এগোতে লাগলেন আর আমি পেছাতে লাগলাম। একসময় আমি দেওয়ালের সাথে আটকে গেলাম আর উনি জোরে একটা হাসি দিয়ে আমার গাল শক্ত করে চেপে ধরলেন আর দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, কি ভেবেছিস তুই যে আমি তোকে ভালোবাসবো? হা হা করে হেসে দিয়ে আবার বলা শুরু করলো, এ রাজু ভালোবাসবে তোকে? অসম্ভব। বাইরে তো নাটক করলাম যাতে কেউ টের না পায় তোর সাথে আমি কেমন আচরণ করি। আমি কোনো দিনও তোকে ভালোবাসবো না, তুই তো শুধু আমার ভোগের সামগ্রী মাত্র। আবারও হা হা করে হাসি শুরু করলেন। ওনার কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার চোখ দিয়ে অজোর ধারায় পানি পড়ছে। কিন্তু না, আমায় এভাবে চুপ করে থাকলে হবে না। আমায় জানতে হবে কি করেছি আমি, উনি কেন এমন করেন আমার সাথে। তাই চোখ মুছে ওনাকে জিজ্ঞেস করলাম, কি ক্ষতি করেছি আমি আপনার? কি এমন দোষ আমার? কেন করছেন আমার সাথে এমন? উত্তর দিন। কেন বিয়ে করেছেন আমায়? জবাব দিন। আমায় যদি এভাবে কষ্টই দিবেন তাহলে কেন বিয়ে করেছেন আমায়? বলুন, আমায় বলুন। আমি আর সহ্য করতে পারছি না। আমার কথার উত্তরে উনি দাঁতের দাঁত চেপে বললেন, ওই বাপের বাড়ি এসে অনেক সাহস হয়েছে না তোর?
কি ভেবেছিস তুই তোর বাপের বাড়ি আছিস বলে তুই যা প্রশ্ন করবি আমি তারই উত্তর দেব তোকে? কখনো না। আমি তোকে কখনোই ভালোবাসবো না, সারা জীবন এমনভাবে কষ্ট দিব তোকে। মেয়ে মানুষ আমি ঘৃণা করি। এই কথাগুলো বলেই উনি আমার আঁচল টেনে ফেলে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তারপর শুরু করলেন ওনার পশুর মতো আচরণ। আমি সহ্য করতে না পেরে এক সময় জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি ফ্লোরে পড়ে আছি, গায়ের কাপড় কিছু ঠিক নেই, শরীরে এক ফোঁটাও শক্তি নেই, যেন অবশ হয়ে গেছে সারা শরীর। অনেক কষ্টে আস্তে আস্তে উঠে বসলাম। তারপর বিছানায় তাকিয়ে দেখি উনি মহা আরামে ঘুমাচ্ছেন। ঘড়িতে দেখি ভোর 5টা বাজে। তাই তাড়াতাড়ি অনেক কষ্টে উঠে বাথরুমে গেলাম। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে কষ্টে নোনা জলে বুক ভাসালাম। অনেক কষ্ট হচ্ছে আমার, আর সাথে অনেক রাগও হচ্ছে মা বাবার ওপর। তারা কেন এমন করলেন আমার সাথে? কেন ভালো করে খোঁজ খবর না নিয়ে আমায় এমন একটা পশুর সাথে বিয়ে দিলেন? এভাবে আধা ঘন্টা গোসল করার পর আমি কাপড় চেঞ্জ করে বাইরে বের হলাম। তারপর নামাজ আদায় করলাম। মোনাজাতে অনেক কাঁদলাম। জানি না আমি সারা জীবন কী করে সংসার করব এমন একজন লোকের সাথে। তারপর বাইরে বের হলাম। বাইরে বের হতেই আমার ফুফাতো বোনেরা এসে আমার সাথে দুষ্টুমি শুরু করলো। আমি সবার সাথে হেসে হেসে কথা বলছি, কারণ আমি চাই না কেউ জানুক আমার আর ওনার ব্যাপারে। যতই হোক উনি আমার স্বামী। আম্মু চা বানিয়ে আমার হাতে এনে দিলেন। তারপর বললেন ওনাকে নিয়ে দিয়ে আসতে। আমার আর সাহস নেই একা ওনার কাছে যাওয়ার, তাই বুদ্ধি করে আমার ফুফাতো বোনকে সাথে নিয়ে গেলাম চা দিতে। গিয়ে দেখি উনি ঘুম থেকে উঠেছেন, আমার শাশুড়ি মায়ের সাথে ফোনে কথা বলছেন। আমাদের দেখে উনি বললেন, আচ্ছা আম্মু এখন ফোনটা রাখি, বৃষ্টি চা নিয়ে এসেছে আমার জন্যে, পরে কথা হবে আবার। তারপর আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে উনি চাতে চুমুক দিয়ে বললেন, বুঝলে আশফিয়া? আশফিয়া আমার ফুফাতো বোনের নাম। তোমার বোন এই দুদিনেই আমার অভ্যাস খারাপ করে দিয়েছে ওর সুন্দর হাতের মিষ্টি চা খাইয়ে। মুখে সেই রহস্যময় হাসি নিয়ে কথাগুলো বললেন উনি। ওনার কথা শুনে আমার কাজিন বজ্জাত আশফিয়া তো হেসেই শেষ, যেন ওরে কেউ বিয়ের প্রস্তাব দিছে। তারপর ফাজিল আশফিয়া বলল, আহা গো, আমার দুলাভাইটা দুদিনেই আমার বোনটা প্রেমে হাবুডুবু খাচ্ছে গো, কি ভালোবাসা দেখে হিংসা হয় গো। আমার বজ্জাত আফিয়ার কথাগুলো শুনে মনে মনে তাচ্ছিলের হাসি এলো। ভালোবাসা? হা হা, সেটা বোধহয় আমার জন্যে নাই কারো কাছে, একমাত্র আল্লাহ ছাড়া। তারপর উনি চা খাওয়া শেষ করে বাথরুমে ঢুকলেন ফ্রেশ হতে। আমি আফিয়াকে নিয়ে বাইরে আসছি, আর বজ্জাতটা আমার মাথা খাচ্ছে শয়তানি করে করে। ওর আর দোষ কি? ও তো আর জানে না ওর বোনটা আসলে কতটা কষ্টে আছে। জানলে কখনোই এমন করতো না। আসলে আফসি আমার ছোটবেলা থেকেই খেলার সাথী, আমায় অনেক ভালোবাসিও। ওকেও আমি অসম্ভব ভালোবাসি। তাই ওর আনন্দ দেখে আমারও আনন্দ লাগছে। আমি যেন ভুলে গেছি রাতের কথা। হঠাৎ বজ্জাত আফসিয়াটা বলে উঠল, ওই আপু, ওই তোমার গালে এটা কিসের দাগ গো, দেখি দেখি। এই বলে আমার গালে হাত দিতে গেল, আর আমি পিছিয়ে গেলাম, কারণ আমার গালে প্রচণ্ড ব্যথা। কিন্তু আমি এটা কাউকে বুঝতে দিতে চাই না। আমার পিছিয়ে যাওয়া দেখে ফাজিলটা বলে উঠল, ও হো, বুঝেছি বুঝেছি, আমার দুলাভাইয়ের ভালোবাসার দাগ ওটা। ওর কথা শুনে আমার বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হলো। ভালোবাসা? আমি তো ওনার জীবনের বড় শত্রু মনে হয়। আর ভালোবাসা, সেটা আবার কি? মনে মনে বললাম। আফিয়ার কথা শুনে আমার বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। যার আচরণে সবসময় মনে হয় আমি তার সব থেকে বড় শত্রু, তার নাকি আমি ভালোবাসা? বললাম মনে মনে। তারপর আব্বু ডাকে আমার ধ্যান ভাঙল। বৃষ্টি, এই বৃষ্টি, কত বেলা হয়েছে দেখেছিস? যে আমার বাবাজিকে নিয়ে সকালের খাবার খেতে আয়, যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, আমি খাবার রেডি করছি টেবিলে। আম্মুর কথার উত্তরে আমি শুধু মাথা ঝাঁকিয়ে সায় দিলাম। তারপর আফিয়াকে বললাম, ওই আপু, আমার সাথে একটু চলো না, তোমার দুলাভাইকে ডেকে আনি। আমার কথার উত্তরে বজ্জাতটা বলল, স্বামী হলো ওনার, আর ডাকতে যাব আমি? আমি তো আমার জানেমান স্বামীকে ডাকতে যাব, তোমার বর তুমি ডাকো গিয়ে। আর তাছাড়াও আমি কারো মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। হিহি করে হেসে গেল। বজ্জাতটার কথা শুনে গা জ্বলে যায়। এত দুষ্ট হয়েছে না, কি বলবো। অবশ্য ওরই বা দোষ কি দিব, আমিও তো ওর সাথে এমনই করি। তারপর আর কোনো কথা না বলে আমি ওনাকে ডাকতে রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে দেখি উনি ফ্রেশ হয়ে এসে শুয়ে কানে হেডফোন গুঁজে গান শুনছেন। আমি ওনাকে কয়েকবার ডাক দিলাম, এই যে শুনছেন, আম্মু আপনাকে খেতে ডাকছে, শুনছেন? উনি কানে হেডফোন থাকার কারণে হয়তো আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না, তাই উত্তরও দিচ্ছে না। আর চোখ বন্ধ করে আছে বলে বুঝতেও পারছে না আমি কিছু বলছি। তাই বাধ্য হয়ে ওনার হাতে ধাক্কা দিলাম ভয়ে ভয়ে। তারপর বললাম, এই যে শুনছেন, আপনাকে আম্মু ডাকছে, কাঁপা কাঁপা কণ্ঠে বললাম।
উনি আমার কথা শুনে কান থেকে হেডফোন খুলে বলল, চলো যাচ্ছি। স্বাভাবিকভাবে বলল কথাটা। ওনার উত্তর শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি পা চালালাম দরজার দিকে। তখনই উনি আমায় পেছন থেকে হাত ধরে এক টানে দেওয়ালের সাথে চেপে ধরে বললেন, তখন কি বলছিলে যেন, আমার শালিকা আফিয়াকে তোমার গালে ওটা আমার আদর ভালোবাসার দাগ, তাই না? ওনার কথা শুনে আমি বড় বড় করেও ওনার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কই, আমি তো এমন কিছু বলিনি। ওই ফাজিল আফসিয়াটা এমন উল্টাপাল্টা বকছিল। কি কিন্তু আপনি জানলেন কি করে? আমার কথার উত্তরে উনি কিছু বলল না, শুধু একটা রহস্যময় হাসি দিয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। আর আমি ওনার চলে যাওয়ার দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। কি হলো কিছুই বুঝলাম না, তবে ওনার হাসিটা আমায় অনেক ভাবালো। খাওয়ার টেবিলে উনি বলে উঠলেন, আম্মু, আমার কিছু কথা ছিল। আম্মু ওনার কথা শুনে বলল, বলো বাবা, কি কথা? খাওয়াটা শেষ করে বলো। উনি বলল, সমস্যা নাই আম্মু, আসলে আসলে আমি আজকেই বৃষ্টিকে নিয়ে চলে যেতে চাইছি। কাল থেকে অফিসে জয়েন করতে হবে তো তাই। কিন্তু বাবা, তোমরা তো মাত্র কালই এলে, আজকে চলে যাবে মানে? ঠিক আছে, আমি তোমায় আটকাবো না, কিন্তু আজকে এখানে থেকে কাল সকালে যেও বৃষ্টিকে নিয়ে, কেমন? আমি কিন্তু কোনো না শুনবো না। ঠিক আছে আম্মাজান, তাই হবে। আমি এখান থেকে কালই যাব বৃষ্টিকে নিয়ে, কিন্তু হ্যাঁ, খুব ভোরে। আচ্ছা, সে দেখা যাবে পরে, এখন চুপচাপ খেয়ে নাও তো, আম্মু বলল। আমি এতক্ষণ চুপচাপ আম্মু আর ওনার কথা শুনছিলাম। আমার যেন কেমন লাগছে ওনার কথা শুনে, কারণ আমি যতদূর জানি ওনার এখনও 7 দিন ছুটি আছে অফিসের। তাহলে উনি মিথ্যে কেন বলল? আমাকে সত্যিটা বলতেও পারছি না, আবার অনেক ভয়ও করছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে উনি সবার সাথে অনেক আনন্দ করে হাসাহাসি করে কাটালেন সারাদিন। এর মাঝে আমার সাথে ওনার কোনো কথা হয়নি, শুধু চোখাচোখি হয়েছে কয়েকবার। আর যতবারই চোখাচোখি হয়েছে ততবারই উনি কেমন যেন করে আমার দিকে তাকিয়েছিল। আমি খুব ভয় পেয়েছি ওনার চাহনিতে। সারাদিন ভালোভাবে কেটে গেল আমার। আমি ভুলেই গেলাম ওনার খারাপ আচরণের কথা। তারপর রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেলেন। আমি যাওয়ার আগে উনি রুমে গিয়েছেন, তাই আমি একটু ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি উনি রুমে নেই, তাই বাথরুমের কাছে গিয়ে বোঝার চেষ্টা করলাম উনি বাথরুমে কিনা। আমি যখনই বাথরুমের সামনে গিয়ে দাঁড়ালাম, অমনি উনি দরজা খুলে বের হলেন। আমি আচমকা ওনাকে বাথরুম থেকে বের হতে দেখে ভয়ে পড়ে যেতে নিলাম, আর অমনি উনি আমার হাত ধরে ফেললেন। তারপর বললেন, কি বউ, আমাকে ছাড়া একা ঘরে ভাল লাগছে না বুঝি, তাই আমার কাছে বাথরুমে চলে এসেছো? মুখে সেই রহস্যময় হাসি। আমি ওনার কথা শুনি সোজা হয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি আসলে আসলে আমি বাথরুমে মানে আমার কথা শেষ হওয়ার আগেই উনি বলে উঠলেন, আর বলতে হবে না সোনা, আমি বুঝেছি তো, তুমি আমায় ছাড়া একা থাকতে পারছো না বেবি। ওনার এমন আচরণ দেখে কেন জানি না আমার খুব ভয় হতে লাগলো। জানি না উনি কেন এমন করছেন আমার সাথে, তবে বুঝতে পারছি এগুলো সব ওনার অভিনয়। আমি আর কোনো কিছু না বলে সোজা বাথরুমে ঢুকে গেলাম। তারপর বাথরুমের দরজাটা লাগিয়ে ভয়ে কাঁপতে লাগলাম। একটু পর বাথরুম থেকে বের হয়ে দেখি উনি ঘুমিয়েছেন। আমি ওনাকে ঘুমাতে দেখিয়ে অনেক খুশি হলাম মনে মনে। তারপর পা টিপে টিপে আস্তে আস্তে খাটের অন্য পাশে গিয়ে আস্তে করে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না, কিন্তু যখন ঘুম ভাঙল তখন আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি আমি ফ্লোরে শুয়ে আছি আর উনি আরামে বিছানায় ঘুমাচ্ছেন। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি তো ওপরে ঘুমিয়েছিলাম, নিচে কী করে এলাম? তারপর বুঝলাম হয়তো উনি আমাকে এখানে শুয়ে দিয়েছেন। মনে মনে একটু খুশি হলাম যে আজকের মতো অন্তত ওনার পশু রূপের হাত থেকে রক্ষা পেয়েছি। তারপর তাড়াতাড়ি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বের হলাম। তারপর ফজরের নামাজ আদায় করলাম। ওনাকে ডাকার মতো সাহস আমার নেই, তাই না ডেকে আমি দরজা খুলে বের হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মুর কাছে গিয়ে দেখি আম্মু রান্না করার জন্য সব রেডি করছেন। আমি গিয়ে আম্মুকে বললাম, আম্মু, এত সকাল সকাল রান্না করছো কেন? আমার কথার উত্তরে আম্মু বললেন, জামাই বাবাজি বলেছে কালকে অনেক সকালে বাসা যাবে তোকে নিয়ে, তাই রান্না শুরু করলাম। না খাইয়ে তো আর যেতে দিতে পারি না তোদের। আমি আম্মুকে বললাম, আম্মু, কোনো কাজে হেল্প করতে হবে নাকি বলো, আমি করে দিচ্ছি। আমার কথা শুনে আম্মু মিষ্টি হাসি দিয়ে বললেন, না রে মা, কিছু করতে হবে না তোর। শ্বশুরবাড়িতে তো আর বসিয়ে রাখবে না, ওখানে কাজ করিস আর সব সময় সবার মন জুগিয়ে চলার চেষ্টা করবি, কখনো যেন কোনো নালিশ শুনতে না হয় আমাদের। আমি আম্মুর কথার উত্তরে কোনো কথা বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর রান্নাবান্না শেষ হলে আম্মু বলল রাজুকে ডেকে নিয়ে আসতে সকালে নাস্তা করার জন্য। তারপর আম্মু রান্নাবান্না শেষ হলে আম্মু আমায় বলল রাজুকে ডেকে এনে সকালে নাস্তা করতে। আম্মুর কথা মতো ওনাকে ডাকতে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি উনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রায় রেডি হয়েই বসে আছেন। আমি ওনাকে কিছু বলবো তার আগে উনি আমাকে দেখে বলে উঠলেন,
শাশুড়ি আমার খেতে ডেকেছে, তাই তো? আমি এখনই যাচ্ছি, আর তুমি ততক্ষণে সব গুছিয়ে রেডি হয়ে নাও বাসা যাওয়ার জন্য। কথাগুলো বলে উনি হনহন করে বেরিয়ে গেলেন। আমার আর কোনো কিছু বলার সুযোগই দিলেন না। আমি আর কি করব, ওনার কথা মতো সব গোছাতে শুরু করলাম। তারপর সব কিছু গোছানো হয়ে গেলে ডাইনিং রুমে গেলাম। আমায় দেখে আম্মু বলল, বৃষ্টিমা খেতে বস, পেট ভরে খেয়ে তারপর শ্বশুরবাড়ি যাবি, তার আগে না। দুদিনেই আমাদের এতটা পর করে দিলি রে মা, যে জামাইকে খেতে পাঠিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিলি না খেয়েই। আমি আম্মুর কথার উত্তরে বললাম, আমি যে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তা তুমি জানলে কি করে আম্মু? আমার কথা শুনে আম্মু কিছু বলার আগেই রাজু বলে উঠলেন, আমি আম্মুকে বলেছি তোমার কথাগুলো, যে তুমি রুমে গিয়ে আমায় বলছো তাড়াতাড়ি খেয়ে আসতে, তুমি রেডি হচ্ছ বাসা যাবে তাই। এই কথাগুলো বলে উনি একটা শয়তানি হাসি দিয়ে আমায় চোখ টিপ দিলেন। আমি ওনার কথার পর আর কিছু বললাম না। চুপচাপ খেয়ে উঠে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম শ্বশুর বাড়িতে। পুরো রাস্তায় ওনার সাথে আমার কোনো কথাই হয়নি। আমি পুরোটা রাস্তা কান্না করতে করতে এসেছি। বাবা মাকে ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল আমার, তাই আর তাছাড়া আমি এটাও জানি না শ্বশুরবাড়ি আসার পর আমার ভাগ্যে আর কী কী আছে। বাসার সামনে এসে বেল চাপতেই মিমাপু এসে দরজা খুলে দিল। আমি মিমাপুকে দেখে সালাম দিলাম, তারপর জিজ্ঞেস করলাম কেমন আছে। আমার কথার উত্তরে মিমাপু শুধু বলল ভালোই, বলে মুখ বাঁকা করে চলে গেল। আমি আর কিছু না বলে শাশুড়ি মাকে দেখে সালাম দিলাম, তারপর জিজ্ঞেস করলাম কেমন আছেন মা। শাশুড়ি মা বলল এই তো আছি ভালোই। তারপর সবার সাথে কম বেশি কথা বলে আমি নিজের রুমে থেকে পা বাড়ালাম। আমি আসার অনেক আগে উনি রুমে এসেছেন। রুমে গিয়ে দেখি উনি চুপ করে বসে কী যেন ভাবছেন। আমি ওনাকে কিছু না বলে রুমে এসে যেই না বাথরুমের দিকে পা বাড়িয়েছি, অমনি উনি এসে আমার হাত ধরে টান দিয়ে দেওয়ালে চেপে ধরে বললেন, ওই তোর খুব সাহস হয়েছে তাই না? বড্ড বার বেড়েছিস তুই। বাবার বাড়ি গিয়ে তো তোকে একদম অন্যরকম লাগছিল, কি হাসি খুশি। তো সব হাসি আজ আমি বের করব বলেই মিথ্যে বলে তোকে নিয়ে এসেছি বাসায়, বলে আমায় আরও জোরে চেপে ধরলেন উনি দেওয়ালের সাথে। আমি আর সহ্য করতে না পেরে ওনাকে শরীরের সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর কান্না করতে করতে বললাম, কি করেছি আমি? কি অপরাধে এভাবে কষ্ট দিচ্ছেন আমায়? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি আর সহ্য করতে পারছি না। আমায় যদি আপনি সহ্য করতে নাই পারেন তাহলে কেন বিয়ে করেছেন আমায়? তাড়িয়ে দিন আমায়, আমি আর থাকতে চাই না এখানে। আমার কথা শুনে উনি তেড়ে এলেন আমার দিকে, তারপর আমার চুলের মুঠি ধরে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন আর পিঠের উপর কয়েকটা কিল ঘুষি মেরে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি ওনার মার খেয়ে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। কতক্ষণ জ্ঞান ছিল না আমার জানি না। যখন জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি আমার পাশে আমার শাশুড়ি মা বসে আছেন মুখ বাঁকা করে, আর শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন পাশেই। আমার জ্ঞান ফেরা দেখে শ্বশুর মশাই বললেন, আম্মাজান কি হয়েছে তোমার? তুমি এমন জ্ঞান হারালে কি করে? আমি অফিস থেকে এসে দেখি ডাক্তার তোমায় দেখে গেলেন। কি হয়েছে মা? রাজু কিছু করেছে কি? মেরেছে তোমাকে? আমার সত্যি করে বলো সব। শ্বশুর মশাইয়ের কথার উত্তরে আমি কিছু বলার আগে আমার শাশুড়ি বলে উঠলেন, রাজু আবার কি করবে শুনি? আমার রাজুর মতো ছেলেই হয় না। কি জানি কি করেছে এই মেয়েটা ওদের বাড়িতে নিয়ে গিয়ে আমার রাজুকে, তাই তো ও এত রেগে আছে। কি অলক্ষণে মেয়েকে বউ করে এনেছি রে বাবা, আসার পর থেকে কিছু না কিছু করেই চলেছে। এই কথাগুলো বলে শাশুড়িমা আমার শ্বশুরকে জোর করে রুম থেকে নিয়ে চলে গেলেন। আমি আমার শাশুড়ির কথাগুলো শুনে যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বললেন উনি? আমি ওনার ছেলের সাথে কি করেছি? আমি অপয়া? কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে আমার। এ কোথায় পাঠালো আমায় আমার মা বাবা? আমি এখানে সারা জীবন কী করে থাকব? রাত অনেক, জ্বর এলো আমার। জ্বর আর শরীরের ব্যথায় আমার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও নেই। থরথর করে কাঁপছি আমি, কথাও বলতে পারছি না। এমন অবস্থায় উনি আমার সাথে একটু দয়া না দেখিয়ে পশুর মতো ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমি আর সহ্য করতে পারলাম না, তাই আবারও জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন নিজের দিকে তাকিয়ে দেখি শরীরের কাপড় কিছুই ঠিক নেই, আর সারা শরীর অসম্ভব ব্যথা। আমি অনেক কষ্টে উঠে বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে কান্না করতে শুরু করলাম। অনেকক্ষণ কান্না করার পর ফ্রেশ হয়ে বের হলাম। তারপর টেবিলে খাবার রাখা দেখে আর সহ্য করতে না পেরে সব খাবার খেয়ে নিলাম। তারপর ওষুধ খেলাম। এখন একটু ভালো লাগছে, কিন্তু শরীরের ব্যথা এখনও আছে। 1 মাস পর আমি আব্বুর বাসা থেকে শ্বশুরবাড়ি এসেছি। আজ 1 মাস হলো। এই 1 মাসে বদলে গেছে অনেক কিছুই, বদলে গেছি আমিও। আমি ভুলে গেছি আগের মতো মন খুলে হাসতে, ভুলে গেছি সবসময় হাসি খুশি থাকতে, ভুলে গেছি একটু শান্তিতে ঘুমোতে, ভুলে গেছি পেট ভরে একটু খাবার খেতে। চেহারা এসেছে নানা রকম অসুস্থতার ছাপ, চোখের নিচে পড়েছে কালি, মুখখানা শুকিয়ে চেহারা নষ্ট হয়ে গেছে অনেকটাই। এগুলো হওয়ার অনেক কারণ আছে।
কারণগুলো যেন অন্য কোনো মেয়ের সাথে এমন না হয়, সব সময় এই দোয়াই করি। 1 মাস আগে সেই দিন ওনার হাতের মার খাওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই আমার কপালে খাওয়ার চেয়ে স্বামীর হাতের মার জুটেছে বেশি। তার সাথে রয়েছে শাশুড়ি আর ননদের খোঁচা মারা কথা আর অসহ্য জ্বালাতন। কখনো কখনো আমার আব্বু আম্মুর উপর খুব রাগ হয়, কারণ তাদের জন্য আজ আমার এই অবস্থা। কিন্তু আমি নিজের ভাগ্যকে মেনে নিয়েছি, কারণ সবার কপালে তো আর সুখ থাকে না। হয়তো আমার কপালেও ছিল না, তাই এমন হয়েছে আমার সাথে। কারণ কখনো কোনো মা বাবা তো আর ইচ্ছা করে সন্তানের খারাপ চাইবে না। আমার শ্বশুরবাড়িতে একমাত্র আমার শ্বশুর মশাই আছেন, যার কাছ থেকে আমি ভালোবাসা বই কি কখনো কষ্ট পাইনি। আমার কষ্ট দেখে আমার শ্বশুর আব্বু অনেক কষ্ট পান, কিন্তু আমার শাশুড়ি মায়ের ভয়ে কিছু করতে পারেন না। এই 1টা মাসে আমার শাশুড়ি আর ননদ আমায় তাদের নতুন রূপ দেখিয়েছেন। আমাকে দেখলে কেউ বলবে না যে আমি এ বাড়ির বউ, সবাই ভাববে আমি যেন এই বাড়িটার কাজের মেয়ে। আমার আব্বু আম্মু আমার এত কষ্টের ব্যাপারে এখনও কিছুই জানেন না। আমি জানাইনি তাদের, কারণ তারা আমায় তাদের ঘাট থেকে নামিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন। এখন আমি আমার সংসারটাকে শত কষ্টেও আগলে রেখে নিজের কর্তব্য পালন করব ইনশাআল্লাহ। সারাদিন শাশুড়ি ননদের কটু কথা আর কাজের মেয়ের মতো খাটানো শেষে রাতে তাদের ছেলের অত্যাচার, মায়ের পশুর মতো আচরণের সাথে আমি যেন রোবট হয়ে মানিয়ে নিয়েছি সব। এই 1টা মাস আমার কিভাবে কেটেছে তা শুধু আমি আর আমার শ্বশুর আব্বু জানেন। আমার শ্বশুর আব্বু আমার কষ্ট দেখে আমায় একদিন চুপ করে বললেন, বৃষ্টি মারে, তুই চলে যা না মা, নইলে শেষ হয়ে যাবি তুই এই সকল অমানুষদের অত্যাচারে। তোর কষ্ট আমার সহ্য হয় না রে মা। তুই যদি বলিস তাহলে আমি তোর মা বাবাকে চুপ করে কল দিয়ে বলবো তোকে এই নরক থেকে নিয়ে যেতে। তোর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না রে মা। আমি আমার শ্বশুরের কথার উত্তরে মুচকি হেসে বলেছিলাম, আব্বু, আপনি আমায় এখান থেকে চলে যেতে বলছেন? আপনার কথা মতো আমি যদি চলেও যাই, কি গ্যারান্টি আছে আমার? বলতে পারেন আব্বু? আমি হয়তো এদের হাত থেকে বাঁচার জন্য এখান থেকে চলে যাব। আমার কষ্টের কথা শুনে আমার আব্বু আম্মু আপনার ছেলে থেকে হয়তো আমায় ছাড়িয়ে নেবেন, কিন্তু তারপর কি হবে বলতে পারেন আব্বু? তারপর শুরু হবে আমার একটা অনিশ্চিত জীবন। আমি কি আর কখনো পারবো আমার সেই আগের জীবনে ফিরে যেতে? আর কখনো কি পারবো অন্য কারো ঘরের বউ হয়ে যেতে? পারবো না আব্বু। আমি আর কারো ঘরের বউ হয়ে যাওয়ার সাহসটুকুও হারিয়ে ফেলেছি। আর তাছাড়া আমি যদি এখান থেকে চলে যাই চিরদিনের মতো, তাহলে কতদিন আমার আব্বু আম্মু আমায় পুষবে বলতে পারেন আব্বু? হয়তো আমি যাওয়ার 1 মাসও পার হবে না, তারা আমায় আবার বিয়ে দিবে অন্য কোনো ঘরে। আর আমি হয়তো বাধ্য মেয়ের মতো এই বিয়েটার মতো ওই বিয়েটাকেও মেনে নিব। কিন্তু তারপর যদি সেই শ্বশুরবাড়ির লোকেরা এই বাড়ির থেকেও আরও বেশি খারাপ হয়, তখন এই বাড়িতে এসে তবুও আমি আপনার মতো একজন বাবা পেয়েছি, কিন্তু ওখানে যদি তাও না পাই, তাহলে কি হবে বলতে পারেন আব্বু? আপনার ছেলে যেমনই হোক আব্বু, সে আমার স্বামী, আর আমি তার বিয়ে করাবো। আমি কখনই তাকে ছেড়ে যাব না, সে যেমনই হোক না কেন। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আব্বু। আমি যেন আপনার ছেলের মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করতে পারি, সবার মন জয় করতে পারি। আর কিছু চাওয়ার নাই আমার। আমার কথাগুলো এতক্ষণ আমার শ্বশুর আব্বু চুপ করে মন দিয়ে শুনছিলেন। তারপর আমার মাথায় হাত বুলিয়ে কান্না করে বললেন, মারে, আমি মন থেকে তোর জন্য দোয়া করি রে মা। আল্লাহ যেন তোর মনের সকল আশা পূরণ করেন। তুই ভাবিস না রে মা, আল্লাহ তোর এই ধৈর্যের ফল তোকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আর এবারই সকলেও বুঝবে তোর মর্যাদা। এই কথাগুলো বলে আব্বু চলে যান। এতক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম এই কথাগুলো। হঠাৎ রুমের মধ্যে কিছু ভাঙার শব্দে ধ্যান ভাঙলো আমার। আমি জানালার দিক থেকে চোখ সরিয়ে রুমের দিকে তাকিয়ে দেখি রাজু একটা কাচের গ্লাস ভেঙে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। ওর এমন চাহনি দেখে আমার গলা শুকিয়ে গেল। আমি বুঝতে পারছি না কি হলো, হঠাৎ উনি এমন করছেন কেন। আমি গুটি গুটি পায়ে একটু এগিয়ে এসে ওনাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি 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 হয়েছে আপনার? গ্লাসটা ভাঙলেন কেন এভাবে? কাঁপা কাঁপা কণ্ঠে বললাম। আমার কথার উত্তরে উনি আমার দিকে ধেয়ে এসে একটা থাপ্পড় মারলেন। আমি ওনার থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে সেই ভাঙা গ্লাসটার উপরে গিয়ে পড়লাম, আর একটা কাচের টুকরো আমার ডান হাতে বিঁধে গেল। সাথে সাথে আমি আল্লাহ গো বলে কান্না করতে শুরু করলাম, আর উনি রুম থেকে হনহন করে বেরিয়ে চলে গেল। আমি আর কিছুই বুঝলাম না উনি কেন এমন করলেন, আমার সাথে কী বা করেছি আমি। উনি চলে যাওয়ার একটু পরে আমার শাশুড়ি রুমে ঢুকলেন। তারপর আমায় বসে বসে কান্না করতে দেখে বললেন, এই মেয়েটাকে যখন দেখো তখনই দেখি কিছু না কিছু একটা করবেই। গ্লাসগুলো যেন ওর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে, যে যখন ইচ্ছা ভাঙবে। আবার ঢং দেখো। বাঁচি না বাপু, আমার এত সুন্দর গ্লাসটা ভেঙে আবার কান্না করছে।
এই কথাগুলো বলেই শাশুড়ি মা মুখ ভেঙচিয়ে চলে গেলেন। আমি ওনার এমন কথা শুনে শুনে এতদিনে অভ্যস্ত হয়ে গেছি, তাই কিছু না ভেবে ধীরে ধীরে উঠে হাত থেকে চোখ বন্ধ করে একটানে কাচের টুকরোটা বের করে ফেললাম। তারপর হাতটা ভালো করে পরিষ্কার করে কাপড় দিয়ে ব্যান্ডেজ করলাম। তারপর গ্লাস ভাঙা টুকরোগুলো বেলচায় তুলে বাইরে ঝুড়িতে ফেলে দিলাম। এইভাবে কেটে গেল আরও 10-12 দিন। তারপর হঠাৎ একদিন রাজু এসে সবাইকে বলল ওর নাকি বিদেশ যেতে হবে অফিসের কাজের জন্য। ওখানে গিয়ে ওর 2 মাস থাকতে হবে, পরশু দিনের ফ্লাইট। আর আমাকে বলল এই 2 মাস আমি যেন বাপের বাড়ি গিয়ে থাকি। তারপর রাজু যখন দেশে ফিরবে তখন যেন আবার আসি। আমি ওনার কথা শুনে মনে মনে অনেক আনন্দিত হলাম। 2টি মাস অন্তত একটু শান্তিতে থাকতে পারবো আল্লাহর দয়ায়। রাজুর কথা মতো সবাই রাজি হলো। আমার শ্বশুর আব্বু অনেক খুশি হলো আমি বাড়ি গিয়ে একটু শান্তিতে থাকবো এটা ভেবে। তারপর আমি যখন রুমে গেলাম তখন ওনাকে সাহস করে বললাম, আপনাকে একটা কথা বলার ছিল আমার। আসলে আমি তো বাবার বাড়ি চলে যাব, কিন্তু অনেক দিন হলো আমার মুখে দেওয়ার ক্রিম শেষ হয়ে গেছে, তাই বলছিলাম যে যদি একটা ফেয়ার অ্যান্ড লাভলি এনে দিতেন। আমার কথার উত্তরে উনি এমন একটা কথা বললেন যে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম, পায়ের নিচের মাটি সরে গেল আমার। উনি বললেন, আগে যদি জানতাম বিয়ের পরে বউয়ের জন্য এত টাকা খরচ করতে হবে তাহলে আগের মতোই থাকতাম। এভাবে একজনের পিছনে টাকা খরচ করার চেয়ে বাজারের মেয়েদের পিছনে খরচ করলে অন্তত এক একদিন এক একজনকে পেতাম ইচ্ছা মতো। কথাগুলো বলে উনি রুম থেকে বেরিয়ে চলে গেলেন। আর আমি হতভম্ব হয়ে তাকিয়ে ভাবতে লাগলাম যে উনি এতটাই খারাপ। ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে যে উনি আমার স্বামী। বিয়ের পর আজকে প্রথম আমি কিছু চাইলাম ওনার কাছে, আর উনি এটা কী বলে গেলেন আমায়। ছি ছি ছি, নিজের ওপর নিজেরই ঘৃণা হতে লাগলো যে আমি এমন একজন মানুষের বউ যে কিনা সামান্য একটা ক্রিমের জন্য বউয়ের সাথে পতিতাদের তুলনা করে। ছি, আর তার মানে সে বিয়ের আগে পতিতালয়ে যেত। ছি ছি ছি। বিয়ের পর থেকে ওনার আচরণের জন্য কখনো ওনার ওপর আমার ভালোবাসার সৃষ্টি হয়নি। আর আজকে এই কথাগুলো শোনার পর শুধু ঘৃণা ছাড়া আর কিছু আসছে না ওনার ওপর আমার। রাতে বাসায় আসার সময় উনি আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসে ছুঁড়ে দিলেন। আমি ওনার সাথে কোনো প্রকার কথা বললাম না। কথা বলার রুচি হারিয়ে ফেলেছি আমি। সকালে উঠে সব কিছু গুছিয়ে দিলাম। উনি সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদেশ, কিন্তু আমায় কিছু বলল না, শুধু বলল বাবার বাড়ি চলে যেতে। দুপুর আব্বু এসে আমায় নিয়ে আসলেন বাড়িতে। আমার শাশুড়ি ননদ আব্বুর সামনে এমন আচরণ করলেন যেন আমি তাদের কলিজা, আমায় ছাড়া বাড়ি ফাঁকা হয়ে যাবে। একটা মানুষ কতটা অভিনয় করতে পারে তা এদের দেখেই বোঝা যায়। বাড়ি এসে সবার সাথে হাসি মুখে কথা বলে কাটালাম সারাটা দিন। কাউকে একবারের জন্য বুঝতে দিলাম না আমার মনের অবস্থা। আম্মু অবশ্য অনেকবার আমার অবস্থা দেখে বলেছে আমি সুখে নেই। আমায় এমন দেখাচ্ছে কেন? আমি বারবার কোনো না কোনো ছুতায় আম্মুর কথা এড়িয়ে গিয়েছি। পরের দিন সকালে আম্মুর সাথে রুটি বানাচ্ছে ইচ্ছা করে। এমন সময় আম্মু হঠাৎ বলে উঠল, এই বৃষ্টি দেখি দেখি তোর ঘাড়ের পিঠে ওগুলো কিসের দাগ? হাতের তো এগুলো কিসের দাগ মা? আমায় সত্যি করে বল, কোনো মিথ্যা বলবি না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এতদিনের জমানো কষ্টগুলো ঠুকরে বের হয়ে আসতে চাইলে আম্মুর বুকে মাথা গুঁজে জোরে কান্না শুরু করলাম। তারপর বিয়ের রাত থেকে শুরু করে সকল কথা একে একে বললাম আম্মুকে। আম্মু আমার কথা শুনে সেও আমার সাথে কান্না করতে শুরু করলো। এমন সময় পিছনে আব্বু সব কথা শুনে ফেলেছে। আব্বু অনেক রেগে গিয়ে বললেন, আমি বৃষ্টিকে আর ওই নরকে পাঠাবো না, ওকে ছাড়িয়ে নিব ওদের থেকে। তুই আগে কেন বলিস নি রে মা, তোকে ওরা এতটা কষ্ট দেয়? তুই ভাবিস না তোকে আমি আবার বিয়ে দেবো অনেক ভালো পরিবার দেখে। আব্বুর কথার উত্তরে আমি কান্না থামিয়ে বললাম, অনেক করেছো তোমরা আমার জন্যে, আর করতে হবে না আব্বু। একবার বিয়ে দিয়েই আমার এই অবস্থা, আরেক জায়গায় বিয়ে দিলে তার যে ভালো হবে তার কোনো গ্যারান্টি আছে কি তোমাদের কাছে? তোমরা আমায় বিয়ে দিয়ে অনেক উপকার করেছো, আর করতে হবে না। সে ভালো হোক খারাপ হোক সে আমার স্বামী। আর মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, শুধু দোয়া করো আমার জন্য। আর আমি চাই না আমার শ্বশুরবাড়ির কেউ জানুক যে আমার শ্বশুরবাড়ির এসব কথা তোমাদের বলেছি। এইটুকু দয়া আমায় করো তোমরা প্লিজ। তারপর আমার কথা শুনে আব্বু আম্মু আর কোনো কথা বলার সাহস পেল না। শুধু আমার মতো তারাও চোখের জল বুকে ভাসালো। ওই যে কথা বলে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আসলে কথাটা ঠিক। এখন আর কেঁদে লাভ কি? যা হওয়ার তা তো হবেই। এভাবে কেটে গেল 3টা দিন। আব্বু অফিস থেকে ফিরে আম্মুকে ডেকে বলল, এই বৃষ্টির মা শোনো তো একটু, বৃষ্টিকে নিয়ে আসো, তোমাদের সাথে কথা আছে। আম্মু আর আমি আব্বুর কাছে এগিয়ে গেলাম। তারপর আম্মু বলল, কি হয়েছে, কি কথা বলো শুনি।
আরে আমার শালিকা মানে বৃষ্টির খালামণি কল করেছিল, বৃষ্টির বিয়েতে আসতে পারেনি, তাই অনেক আফসোস করলো। আর বৃষ্টি এখানে 2 মাস থাকবে শুনে অনেক বায়না করলো যে তুমি যেন বৃষ্টিকে নিয়ে ওদের ওখানে গিয়ে কিছুদিন থেকে আসো। বৃষ্টি সেই 7 বছরে থাকতে গিয়েছিলে, আর তো যাওনি তাই। আর তাছাড়া ওখানে গেলে বৃষ্টিমার মনটাও একটু ভালো লাগবে। আব্বুর কথা শুনে আম্মু রাজি হয়ে গেল। আর আমি কি বলবো, আমিও হ্যাঁ বলে দিলাম। জানি না খালামণির বাড়িতে কি অপেক্ষা করছে আমার জন্য, হয়তো আরও বেশি কষ্ট বা কারো বুক ভরা ভালোবাসা। জানি না কি হবে সেখানে, আমার সাথে কি অপেক্ষা করে আছে আমার জন্যে পৃথিবীর সব ভালোবাসা নিয়ে। জানি না কি অপেক্ষা করছে সেখানে আমার জন্যে, কারো বুক ভরা ভালোবাসা নাকি আরও কষ্ট। পরদিন সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম আমি আর আমার আম্মু খালার বাড়ি যাওয়ার জন্য। বাসে করে যেতে হয় মোট 4 ঘন্টা রাস্তা। রেডি হয়ে আব্বুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর আম্মু। আমি প্রথম যখন খালার বাড়ি গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 7 বছর। এরপর আর কখনো যাওয়া হয়নি। আসলে আমাদের বাড়ি অনেক দূরে হওয়ায় সেভাবে কারো যাওয়া আসা হয় না। আমার খালামণির 2 ছেলে মেয়ে। মেয়ের নাম শাম্মী আর ছেলের নাম শ্রাবণ। শ্রাবণ ভাইয়া আমার 4 বছরের বড়, আর শাম্মী আমার 5 বছরের ছোট। শ্রাবণ ভাই এসেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। তখন আমি 4র্থ শ্রেণীতে পড়ি। শ্রাবণ ভাইয়া অনেক মজার একজন মানুষ, সব সময় লাফালাফি, দুষ্টুমি আর মজা করে কাটায়। আমাদের বাড়িতে এসে 2 দিন ছিল, আর এই 2 দিনেই বাড়িটাকে আনন্দের কারখানা বানিয়ে দিয়েছিল। সব সময় আমার পিছু লেগে থাকতো। আমিও কম কিসের, আমি অনেক দুষ্টুমি করতাম ভাইয়ার সাথে। কিন্তু সে আমি আর এই আমির মাঝে এখন অনেক ফারাক। আমি এখন হাসতে ভুলে গেছি দুষ্টুমি করতে। সব সময় মনমরা হয়ে থাকা যেন আমার অভ্যাসে পরিণত হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে বাস থেকে নামার সময় হয়ে গেছে আমি টেরই পাইনি। আমি আর আম্মু বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা গিয়ে খালামণির বাসার সামনে নামলাম। খালামণির বাসাটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। এখন অনেক সুন্দর লাগছে বাসাটাকে। সামনে গেট দিয়ে ভিতরে ঢুকলে অনেক সুন্দর একটা ফুলের বাগান। প্রায় সব রকমের ফুলই রয়েছে বাগানটায়। দেখেই মনটা জুড়িয়ে গেল। আমাদের দেখে খালামণি ছুটে এসে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, বৃষ্টি মা আমার মামনিটা কত বড় হয়ে গেছে গো। কতদিন পর তোকে দেখছি বলতো মা। অনেক শুকিয়ে গেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া মনে হয় কিছু করিস না। দাঁড়া, এখানে যে কদিন থাকবি তোকে খাইয়ে খাইয়ে একদম মোটা বানিয়ে দেব। খালামণির কথা শুনে আমি কিছু বললাম না, শুধু বললাম কেমন আছো খালামণি। খালামণি মুচকে হাসি দিয়ে বলল, তোকে দেখার পর কি কেউ খারাপ থাকতে পারে? একটু অসুস্থ ছিলাম, আমার বৃষ্টি মামনিটাকে দেখে সুস্থ হয়ে গেছি। তারপর আমি আম্মুকে খালামণির সাথে ভিতরে যেতে বললাম, আর আমি বাগানে একটু বসবো এটা বললাম। আম্মু আর খালামণি বাসার ভিতরে চলে গেল, আর আমি বাগানের সব ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলাম। আমি কালো বোরখা পরা, তাই বোঝা যাচ্ছে না আমি কে। আম্মু আর খালামণি বোরখা খুলতে বলেছিল, কিন্তু আমি বলেছি পরে খুলবো, তোমরা যাও। আমি ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি আর মনটা খুশিতে ভরে উঠছে। আসলে আমি ফুল অনেক ভালোবাসি, তাই এমন সময় আমার সব আনন্দ মাটি করে দিয়ে কোথা থেকে যেন একটা বজ্জাত খাটাস মার্কা গন্ডার এসে আমার হাত ধরে জোরে জোরে ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো, চোর 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 বলে। আমি কি বলবো ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম। ওই বজ্জাত ষাঁড়টা চেঁচামেচি শুনে বাসা থেকে আম্মু আর খালামণি বেরিয়ে এলেন। তাদের দেখে বজ্জাত ষাঁড়টা বলতে লাগলো, আম্মু তোমায় কতবার বলেছি বলো তো যে গেট কখনো খোলা রাখবে না, তাহলে আমার স্বাদের ফুলের বাগানের 12টা বাজবে। যখন তখন যার যেমন ইচ্ছে এসে ফুল নিয়ে যাবে, আবার গরু ছাগলেরও তো অভাব নেই। এই যে দেখো, আমি যদি এখন সময় মতো না আসতাম তাহলে এই বোরকা পরা কে হতে পারে? যাই হোক, এই বোরকা পরা শার্নিটা এতক্ষণ আমার সব ফুল চুরি করে নিয়ে যেত। ধরি আনো, তাড়াতাড়ি এই শার্নিটাকে বাঁধতে হবে। আমি আম্মু আর খালামণি ওই শার্টটার কথা শুনে হা করে তাকিয়ে আছি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ আম্মু হো হো করে হেসে দিল, আর খালামণি এসে ওই শার্টটার কান ধরে বলল, ওই শ্রাবণ ছাড় বৃষ্টিকে। সেই কখন থেকে মেয়েটাকে যা নয় তাই বলে যাচ্ছিস। আরে গাধা, তুই কি ভুলে গেছিস আজকে তোর বড় খালামণিদের আসার কথা ছিল? সে নয় ভুলে গেছিস, কিন্তু আমার পাশে তোর খালামণিকে তো দেখছিস নাকি? এবার ওই ষাঁড় বেটায় আমার হাত ছেড়ে দিয়ে চিল্লাতে লাগলো, ইস আম্মু কানটা ছেড়ে কথা বলো প্লিজ। আমার প্রেস্টিজের তো ফালুদা বানাই দিলা এই শার্নিটা আর খালামণির সামনে। এবার আর আমি চুপ করে থাকলাম না, বলে উঠলাম, আম্মু আমি এখানে থাকবো না। এই কোথাকার কোন বজ্জাত খাটাস মার্কা ষাঁড় এসে কখন থেকে আমায় যা নয় তাই বলে যাচ্ছে। আমি থাকবো না, এখনই চলে যাব এখান থেকে। আম্মু কিছু বলবে কি, হাসি যে থামছেই না। কখন থেকে পাগলের মতো হেসেই চলেছে, যেন তার নতুন করে বিয়ে ঠিক হয়েছে। থুকু কি কই এসব আবল তাবল। এবার ওই শ্রাবণ ষাঁড়টা চেঁচিয়ে বলল, ওই 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 বৃষ্টি না টিষ্টি, কি বললি তুই? আমি ষাঁড়?
আমি যদি ষাঁড় হই তাহলে তুই ষাঁড়নি, ছাগলনি, পাগলনি, গন্ডারনি, ব্লা ব্লা ব্লা। এবার আমাদের কাণ্ড দেখিয়ে আম্মুর সাথে খালামণিও হাসিতে যোগ দিল। তারপর কিছু না বলে আম্মুকে নিয়ে বাসার মধ্যে চলে গেল। আর আমি এদের এমন কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার এমন চুপ করে তাকিয়ে থাকা দেখে শ্রাবণ বলে উঠল, ওই কালো পেতনি, এমন খাম্বর মতো দাঁড়িয়ে না থেকে আমার ফুল গাছের এখান থেকে সর জলদি। আমি আর রাগ কন্ট্রোল করতে পারলাম না। শরীরের সব শক্তি দিয়ে বজ্জার ষাঁড়টার পায়ে দিলাম একটা পাড়া। তারপর এক দৌড়ে বাসার মধ্যে হাসতে হাসতে চলে গেলাম। এবার দেখো কেমন লাগে। বেচারা আমার হিল জুতার লাথি খাইয়া ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আমি দৌড়ে যাওয়া দেখে হাসতে লাগলো। আমি বাসার মধ্যে ঢুকে দেখি আম্মু আর খালামণি যেন কী নিয়ে কথা বলছে, কিন্তু আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল। তারপর আমি আর কিছু না বলে খালামণি একটা রুম দেখিয়ে দিল, বলল সেখানে আমি আর স্বামী থাকবো। সেখানে চলে গেলাম। তারপর বোরখা খুলে হাত মুখ ধুতে বাথরুমে ঢুকলাম। আমি পরেছি লাল টুকটুকে একটা 3 পিস, অনেক সুন্দর হাতের কাজ করা। বাথরুম থেকে বেরিয়ে দেখি আম্মু বসে আছে আমার অপেক্ষায়। আমায় দেখে আম্মু বলল, তোর খালামণি খেতে ডেকেছে, চল তোকে নিয়ে যাব বলে বসে আছি। তারপর আমি আর আম্মু খাওয়ার জন্য ডাইনিং রুমে গেলাম। গিয়ে দেখি ওই ষাঁড়টাও খেতে বসেছে আর ষাঁড়ের মতো গিলছে। আমাকে দেখে খালামণি বলল, বাব্বা, আমাদের বৃষ্টি মাকে তো দেখছি অনেক সুন্দর দেখতে হয়েছে। বোরকা পরা ছিল তো তাই বুঝিনি। খালামণির কথা শেষ হওয়ার সাথে সাথে শ্রাবণ ভাইয়া বলে উঠল, ওই কালো পেতনিটা লালপরি হলো কিভাবে? একটু আগে যে ফুলচোর কালো পেতনিটাকে ধরেছিলাম এটা কি সেই? এখন তো দেখছি পেতনির আড়ালে লালপরি ছিল। শ্রাবণের কথা শুনে আম্মু আর খালামণি হেসে দিল। আর আমি মুখ ভেঙচি দিয়ে চেয়ার টেনে বসে পড়লাম খাবার খেতে। খেতে খেতে শ্রাবণ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ওই ষাঁড়টা হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমার অনেক রাগ হলো এটা দেখে, তাই পা দিয়ে আবার দিলাম একটা লাথি। আর সঙ্গে সঙ্গে আবার বেচারা ষাঁড়টা চেঁচিয়ে উঠল। আর আমি শয়তানি হাসি দিলাম। ষাঁড়টা চেঁচানো দেখে আম্মু বললেন, কি হয়েছে শ্রাবণ বাবা, তুমি এমন করে চিৎকার করলে কেন? বেচারা বলল, কিছু না, এমনি। আর রাগী লুকে আমার দিকে তাকালো। তারপর আমরা যে যার মতো খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লাম। আম্মু খালামণিকে জিজ্ঞেস করলো, কী রে পারুল? আমার খালামণির নাম পারুল। স্বামী মাকে দেখছি না যে, কোথায়ও? ও আসলে কোচিংয়ে গেছে, একটু পরেই চলে আসবে। যাওয়ার আগে বারবার তোমাদের কথা জিজ্ঞেস করছিল, তোমরা কখন আসবে।